নমস্কার দর্শকরা, বেঙ্গল নিউজগ্রাফি আমি দীপান্বিতা এবং যে বিষয়ে আজকে আমরা আলোকপাত করব সেটা টালা থানা। আমরা 9 তারিখের পর যে ঘটনাগুলো আমাদের সামনে এসছে, যে এই টালা থানার ভূমিকা নিয়ে কিন্তু একাধিক অভিযোগ এসছে। শুধু তাই নয়, তিলোত্তমার বাবা মা তারা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করে, প্রচুর অভিযোগ ইতিমধ্যে এই টালা থানা এবং যিনি ওসি তার বিরুদ্ধেও। আমরা দেখলাম যে 5 তারিখ শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, সেটা স্থগিত হয়ে গেল, সেটা পরে ডেট আছে 9 তারিখ। কিন্তু এই টালা থানার ওসি তিনি কিন্তু প্রচুর হাসপাতাল ঘুরে কোথাও ভর্তি না পেয়ে অবশেষে দীর্ঘক্ষণ এই প্রচেষ্টা চালানোর পর একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। তিনি নাকি অসুস্থ দাবি করা হচ্ছে, কিন্তু এই টালা থানার ওসি এই 9 তারিখের ঘটনা থেকে শুরু করে 14 তারিখ, তারপরে যা যা ঘটনা সামনে এসছে, অভিযোগ সামনে এসছে, টালা থানা কিন্তু কোট আনকোট একদম পয়েন্ট, মানে তাদের প্রচুর অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং এই টালা থানা নিয়ে অভিযোগ কিন্তু শুধুমাত্র আজকের নয়, লাগাতার বহুদিন ধরে এই টালা থানার কার্যকলাপ, টালা থানার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ স্থানীয়দের আছে বা বিভিন্ন মানুষজন অভিযোগ করে এসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে একজন অভিযোগকারী বলুন, এই ধরনেরই একজন মানুষকে আমরা পেয়ে গেছি, যিনিও টালা থানার শিকার, যিনি টালা থানার যে নির্মম বিষয়গুলো তারা ঘটায় মানুষের সাথে বিচার না দিয়ে বা তাদের একটা সুস্থ পরিষেবা না দিয়ে। আমরা পেয়ে গেছি তাদের মধ্যে একজনকে, সব্যসাচী বাবু, আমরা কথা বলবো তার সাথে। সব্যসাচী দা, নমস্কার আপনাকে। নমস্কার। এই যে টালা থানার বিষয়ে তো প্রচুর অভিযোগ আমরা দেখেছি, নির্যাতিতার মানে তিলোত্তমার বডিটা পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মাকে দেখতে দেওয়া হয়নি, পরিবারকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, সেখানে বসিয়ে রাখা, একটা নির্মম অত্যাচার চলেছে পরিবারের সাথে। এবং আমি যে বিষয়ে আজকে মেনলি আলোচনা করব বা আপনাকে জিজ্ঞাসা করব, যে কিছু অভিযোগ আছে টালা থানার লাগাতার অনেকগুলো বছর আগে থেকেই, তাদের ভূমিকা নিয়ে, টালা থানার ভূমিকা নিয়ে কি বলবেন, মানে আপনার অভিজ্ঞতাটা কি? দেখুন, তিলোত্তমার বাবা মা যে কথাগুলো আজকের ডেটে বলছেন সেগুলো শুনলে গা শিউরে উঠছে। যে একজন অ্যাডমিনিস্ট্রেশন যে ভক্ষক হতে পারে, তার ধরুন এইরকম নির্মম কার্যক্রম যে হতে পারে, এটা সাধারণ মানুষ হিসাবে এটা কাম্য নয়। আমরা জাস্টিসের জন্য কার কাছে যাব? পুলিশের কাছেই যাব। সেই পুলিশ আশা করব নিরপেক্ষ তদন্ত করবে এবং নিরপেক্ষ বিচার করবে। সেখানে সেই পুলিশই যদি পলিটিসাইজ হয়ে যায়, সেই পুলিশই যদি তার কার্যক্রম থেকে সরে দাঁড়ায়, তাহলে মানুষের পক্ষে প্রবলেম হয়ে যায়। তো আমি টালা থানার একটা 2018 কিছু কেস, যেটা আমার সাথে যা যা ঘটেছে, আমি একটা কেস বলবো। 2018 সালে আমার একটা পারিবারিক ডিসপিউট ঘটে। সেখানে 4 তারিখ 4th মে আমরা একটা কেস করি, একটা টালা থানায় জিডি করি। সেই জিডিটা এফআইআর না করে 6 তারিখে আমার অপোনেন্ট পক্ষের 5 তারিখের জিডির বেসিসে তারা একটা এফআইআর লঞ্চ করে আমার নামে। তো এর মধ্যে পলিটিক্যাল কিছু ইনফ্লুয়েন্স আছে। আরেকটা কেস আমি বলতে চাই, এটা হচ্ছে 10/6/2018, যেখানে একটা মব আমাদের অ্যাটাক করে শাসক দলেরই। তো আমার মা যখন কমপ্লেন করতে যায় থানায়, থানা তখন 14 জনের নাম নেয় না, হলো না, একটা রাইটিং কেস হয়ে যায়। আমার কাছে পেপার আছে, থানা নেয়নি নাম, থানা মাত্র 6 জনের নাম নিয়েছে। তো আমরা এটা ঘটেছিল হচ্ছে 10ই জুন 2018। এখানেই প্রশ্ন সব্যসাচী বাবু, কেন নেয়নি? বলছি কেন নেয়নি, বলছি আগে পুরো ঘটনাটা বলে দিই। ওটা কমপ্লেনটা ফেলে রাখে, জিডিও হয়নি, জিডি নাম্বারও আমাদের কিছু তখন দেয়নি। 11 তারিখ আমরা ডিসি নর্থের কাছে যাই। ডিসি নর্থ বলে আমার মাকে বলেছিলেন যে আপনি আমাকে নামটা দিয়ে যান, এই যে ডিসি নর্থকে যে চিঠি দিয়েছিল তার কপি, উইথ ফরওয়ার্ডিং কপি হচ্ছে টালা থানা। তাতেও কিছু হয়নি। তো এই করতে করতে আমরা লাস্টে জয়েন্ট সিপি ক্রাইমের কাছে যাই, লালবাজারে। জয়েন্ট সিপি ক্রাইমের কাছে যখন যাই, তখন
এক সেকেন্ড বলছি। জয়েন্ট সিভিক ক্রাইমের কাছে আমরা যাই হচ্ছে মোস্ট প্রবাবলি 21 তারিখ, 21শে জুন সালটা বলবেন। 2018। তারপর 22 তারিখে আমাদের সিজার লিস্ট আর এফআইআর কপি দেওয়া হয়। আপনাকে একটু এফআইআর কপিটা আমি দেখিয়ে দিই, যে এফআইআর কপিটা আমাদের দেওয়া হয়েছিল। একদম একটু দর্শকদের দেখালে দর্শকরা বুঝতে পারবে যে কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বাংলার মানুষকে। দেখুন 22 তারিখ আমাদের সিজার লিস্ট দিয়েছে, একটু সামনে এনে দেখান। একটু 22 তারিখ আমার সিজার লিস্ট, 23 তারিখে আমাকে দেওয়া হলো এফআইআর কপি। এফআইআর কপিটা ভালো করে দেখবেন। কেস নাম্বার 56, থানা টালা, 14/6/2018। 14/6/2018 যদি হয় তাহলে আমরা 23 তারিখ আমাদের এফআইআরটা কেন দিল? যদি ওরা 14 তারিখে এফআইআরটা টেনে থাকে তাহলে আমাদের 23 তারিখে এফআইআর কপি কেন দিল, তার আগে কেন দেয়নি? দ্বিতীয়ত হচ্ছে, তাও আমাদের যেতে হলো জয়েন্ট সিভিক ক্রাইমের কাছে, যাওয়ার পরে ওনার নির্দেশ এটা হয়েছে। তারপরে দেখুন, অকারেন্স অফ অফেন্স ডেট মানডে, তারিখ হচ্ছে 11/6/2018, ইনফরমেশন ডেট হচ্ছে 11/6/2018। তার মানে আমাকে এই এফআইআর কপিতে ধরে নিতে হবে যে আমি 11 তারিখ কমপ্লেন করেছি থানাকে, আর 11 তারিখে ওরা ইনফরমেশন পেয়েছে, 11 তারিখে ওরা অফেন্স ডেটটা ডিক্লেয়ার করেছে। তাহলে যদি এটা হয়, যখন আমি কোর্ট থেকে সার্টিফাইড কপি তুলেছি, এটা হচ্ছে সার্টিফাইড কপি, যখন আমি কোর্ট থেকে যখন সার্টিফাইড কপি তুললাম তখন দেখলাম যে 14 জনের নাম তো ইনক্লুড করা হয়নি, নাম্বার অফ অ্যাকিউজড হচ্ছে 6 জন। এবার টালা থানা কিন্তু আমার থেকে 14 জনের নাম নিয়েছিল, 14 জনের নাম পুরো একদম লিস্টেড হিসাবে নিয়েছিল, সেটাও আমি দেখাচ্ছি। এই 12 জনের নাম, 12 জনের নাম আমার লিস্ট থেকে নিয়েছিল, এর তারা রিসিভিং আছে। এখান থেকে ওরা করলো কি, একটা নাম আপনাকে আমি বলছি, একটু নোট করবেন, রাজু রয়, যে ওয়ান অফ দ্য অ্যাকিউজড ছিল, ঠিক আছে? এই 12 জনকে ডিডাক্ট করে ওরা 6 জনের নাম চার্জশিটে দিল, ঠিক আছে? এবার যখন সার্টিফাইড কপি চার্জশিট আমি তুললাম, এই এফআইআর কপিটা দেখবেন, এটা কোর্ট থেকে আমি তুলেছি। এখানে হচ্ছে অকারেন্স অফ অফেন্স ডেট মানডে 10/6/2018, ইনফরমেশন ডেট রিসিভড 11/6/18, কেস নাম্বার 56, টালা কেস। এখানে দেখুন, এখানে উইটনেস করা হয়েছে রাজু রয়কে, যে অ্যাকিউজড, যার নাম আমরা দিয়েছিলাম তার নামটা উড়িয়ে দেওয়া হলো এফআইআর থেকে, কমপ্লেন থেকে, করে তাকে ওয়ান অফ দ্য অ্যাকিউজডকে করে দেওয়া হলো রাজু রয়কে উইটনেস হিসাবে কোর্টে। এটা পুলিশই করেছে, আমি সাথে এই কপিটাও রাখছি। এই হচ্ছে রাজু রয়, আমি লিস্ট দিয়েছিলাম। আচ্ছা, আমি এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে একটা চিঠি দিয়েছিলাম, ডিটেলস অফ অ্যাকিউজড পারসন অ্যান্ড অ্যাকশন টেকেন বাই টালা পুলিশ স্টেশন। তখন আমি চিঠি দিয়েছিলাম, তার মধ্যে আমি নাম দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, ইভেন ডায়েরি কপি, সিজার লিস্ট, এফআইআর কপি সব কিছু দিয়ে একটা কমপ্লেন করেছিলাম যে কিছু ডিসক্রিপেন্সি আছে। সেখানে আমি লিখেছিলাম স্পষ্ট যে, স্যার, আই লস্ট দ্য ডায়েরি অন সানডে, দ্য ডে অফ অকারেন্স। ডে অফ অকারেন্স ছিল কিন্তু 10 তারিখটা ছিল সানডে, ওটা মানডে ছিল না, ওটা মানডে ছিল না, 10 তারিখ ছিল। যদি আপনি ব্যাক ক্যালেন্ডারে যান, 10 তারিখ ছিল হচ্ছে রোববার। তাহলে সানডে যদি হয় তাহলে ওরা কী করে এখানে অকারেন্স অফ ডেট মানডে করলো? ইভেন কোর্টে যখন চার্জশিট কপিটা তুললাম, সার্টিফাইড কপি যখন তুলছি, কোর্ট কপি বলছে GR 155/18 এটা মানডে। এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা, এত বড় মিস্টেক। একটা কপিতে মিস্টেক হতে পারে, দুটো কপিতে মিস্টেক হতে পারে না, দু রকমের মিস্টেক।
এইটা ওদের যেহেতু যারা অ্যাটাক করেছিল তার মধ্যে তৃণমূলের যে অ্যাটাকটা হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি সুজিত ভট্টাচার্যের নেতৃত্বে হয়েছিল, আর প্রমোটার অতনু খাসনবিশ, যে একসময় কিছুই ছিল না, পরে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যায় এই ইললিগাল বাড়ি বা প্রমোটিং করে, তাদের নেতৃত্বে আমার অ্যাটাকটা হয়েছিল যারা করেছিল। তাহলে তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ মরিয়া চেষ্টা করেছে যাতে সব কিছু কোর্টে এভিডেন্সে একটা ধোঁয়াশার সৃষ্টি করে দেয়, করে দিয়ে কেসটা যাতে ডিসমিস হয়ে যায়। আমি এই সব তথ্য দেওয়ার নিয়ে সব কিছু নিয়ে আমি লাস্টে বাধ্য হই, যেখানে আমাকে পুলিশের তারা থানার ওসির এগেনস্টে আমাকে যেতে হয় আমার মা একটা কমপ্লেন করে, পুরো সব ঘটনা বিবরণ দিয়ে কমপ্লেন করে এই চিঠিটা কমিশনার অফ পুলিশকে পাঠানো হয়, ডিসি নর্থ, জয়েন্ট সিভিক ক্রাইম, ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা, ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ, সব জায়গায় পাঠানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমাকে দুটো চিঠি আসে। একটা চিঠি হচ্ছে এখানে লালবাজার থেকে দিচ্ছে আমার মাকে, যে আপনার কমপ্লেনটা গ্রিভেন্সটা রেজিস্টার হয়েছে, নেসেসারি স্টেপ এগেনস্ট দ্য গ্রিভেন্স উইল বি টেকেন। ঠিক এটা চিঠিটা এসেছিল হচ্ছে 23/8/2023 এতদিন বাদে। 28/5/2019 সেই লালবাজার আমার মাকে চিঠিটা দিচ্ছে যে কোনো অ্যালিগেশন পুলিশের এগেনস্টে পাওয়া যায়নি। এবার মানুষ, তাহলে আপনি বলুন মানুষ কার কাছে যাবে? লাস্টে কোর্টে এই কেসটা ডিসমিস হয়ে যায় প্রমাণের সাক্ষ্যর অভাবে। তো এবার আপনি বলুন মানুষ কার কাছে যাবে? দ্বিতীয়ত, এই যে এই ছেলেটার নাম হচ্ছে অমিত মল্লিক। আর একটু সামনে অমিত মল্লিক আমি দেখাচ্ছি, আরও ফটো ওরা আছে। এই ছেলেটার নাম হচ্ছে অমিত মল্লিক, টিকমার্ক করা। এই ছেলেটা আরজি করে অস্থায়ী কর্মী, ক্যাজুয়াল স্টাফ। আজকে আরজি করে এত ইডি সিবিআই হয়ে সুদীপের অট্টালিকা পাওয়া যাচ্ছে, তো আমি তো অবাক কিছু নয় সুদীপের অট্টালিকা দেখে। একটা আরজি করের ক্যাজুয়াল স্টাফ তার কত মাইনে হতে পারে? একটা আরজি করের ক্যাজুয়াল স্টাফ ওপিডিতে 2 টাকার টিকিট দেয়, তার যদি একটা নিউ 4 চাকা গাড়ি হতে পারে, তার যদি নিউ বাইক হতে পারে, সন্দীপ ঘোষের এত বড় অট্টালিকা হবে না কেন? আরজি ঘরটা তো একটা দুর্নীতির আতুর ঘর, ওটা তলার থেকে ওপর অব্দি হয়ে গেছে। আর টালা থানা জানে না এটা হতে পারে না, টালা থানা সব জানে। আমি 2018 সাল থেকে বিভিন্ন পলিটিক্যাল কমপ্লেন আছে, 19 সালে ওর নামে এফআইআর আছে, 2021-এ পোস্ট ভায়োলেন্সের ওর নামে এফআইআর আছে, কিন্তু আজ পর্যন্ত ছেলেটার এগেনস্টে পুলিশ কোনো স্ট্রং অ্যাকশন নেয়নি। 2024 সালের আগেও বলেছিলাম 2019 সালের বিধানসভা ভোটে এদের নামে এফআইআর আছে, 2021 সালের পোস্ট ভায়োলেন্স এদের নামে এফআইআর আছে, 2024 সালে আমার 2 সহকর্মী বিজেপি পার্টির, একটা হচ্ছে তারক দাস, একটা হচ্ছে ভোলা দাস, তাদের বাইকটা পুড়িয়ে দেওয়া হয় মাঝরাতে। ঘটনাটা ঘটে গেছে আজকে, লোকসভা ইলেকশন হয়ে গেছে প্রায় 4-5 মাস হয়ে গেল। আজ পর্যন্ত পুলিশ কিন্তু একজন অ্যাকিউজকে ধরতে পারলো না। কিন্তু কি সুন্দর পুলিশ দেখুন, আরজিকর কেসে মেইন আসামি ধরে ফেলেছিল 12 ঘন্টার মধ্যে, মানে সুপার কপ। মানে পুলিশের এই ইনঅ্যাকশন আর এত ওভার অ্যাকশন এক বিষয়, সবই কিন্তু শাসক দলকে বাঁচানোর জন্য।